দেখুন, আবার বলছি, কিশোর হালদার স্টুডিওতে আছেন, উনি একা কিন্তু নন। বহু প্রমোটার এবং ব্যবসায়ীর পরপর অভিযোগ জমা পড়ছে। ইনফ্যাক্ট যে অভিযোগগুলো সামনে আসছে তার একটা বড় অংশ, সেই অভিযোগপত্র কিন্তু জমা পড়েছিল তৃণমূল আমলে। নতুন অভিযোগও আছে, আমি পরপর আসব। অভিযোগের সংখ্যা কাল 10 ছাড়িয়ে গেছে। ধরুন, অভিজিৎ সাহা বলে একজন প্রমোটার, তার অভিযোগের ভিত্তিতে দেবরাজ গ্রেফতার হলেন। অভিযোগপত্রে এই অভিজিৎ লিখছেন, দীর্ঘদিন কাজ বন্ধ থাকার কারণে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে বাধ্য হয়ে প্রায় 2 মাস আগে আমি দেবরাজ চক্রবর্তীকে 30 লক্ষ টাকা এবং মনীষ মুখার্জিকে 5 লক্ষ টাকা প্রদান করি যাতে আমাদের কাজ পুনরায় শুরু করা যায়। টাকা দেওয়ার পর আমি পুনরায় কাজ শুরু করি, কিন্তু কিছুদিন পর আবারও তারা অতিরিক্ত টাকা দাবি করতে থাকে। আমি সেই টাকা দিতে অসমর্থ হলে তারা পুনরায় আমায় ভয়ভীতি প্রদর্শন করে এবং কাজ বন্ধ করে দেয়। শুধু এইটুকু নয়, অভিযোগ কিন্তু আরও। ধরুন, 26-এর বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনকে দেয়া অদিতি মুন্সির সম্পত্তির হলফনামা অনুযায়ী অদিতি মুন্সি 1,42,84,000 টাকা এবং দেবরাজ চক্রবর্তী 34,65,000 টাকার অস্থাবর সম্পত্তির মালিক। অথচ এই দম্পতি গাড়ি কিনছেন নাকি 70 লক্ষ টাকা দিয়ে। এমন অসঙ্গতির অভিযোগ অসংখ্য। এবং আজ ইডি এই বিষয়ে একেবারে সরাসরি তদন্তে নেমে পড়ল। ইডি দেখছে এই তোলাবাজির টাকা হাওয়ালার মাধ্যমে কোথায় কোথায় পাঠানো হয়েছে, কালো টাকা সাদা করতে কোনো শেল কোম্পানি খোলা হয়েছে কিনা, এবং অবশ্যই মানি লন্ডারিং হয়েছে কিনা, এবং আরও কোন কোন প্রভাবশালী এই র্যাকেটটার সঙ্গে যুক্ত আছে। বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের কাছে এবার শুনবো যে কোন দিকে যেতে পারে এই মামলায়। দেখুন, ইডি পিএমএলএ অ্যাক্টে যেখানে প্রসিড অফ ক্রাইম রয়েছে সেখানে তদন্ত করবে। হ্যাঁ, এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অলরেডি ইডি তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে। আমি যখন এর আগে বলছিলাম না যে সেই সময় দাঁড়িয়ে যে সেই সময় যেহেতু তারা ক্ষমতায় ছিলেন, ফলে তদন্ত বিভিন্ন সময় প্রতিহত করার জন্য তারা বিভিন্ন রকম পদ্ধতি অ্যাডপ্ট করতেন। তার মধ্যে একটা অন্যতম পদ্ধতি ছিল যে যারা তদন্ত করছে সেই তদন্তকারী আধিকারিকদের উপর চাপ সৃষ্টি করা, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। এটা একরকম। এই যে বলছিলেন কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ট্রায়াল সম্পূর্ণ হয়নি, ওই দোষী সাব্যস্ত হয়নি। আরে যদি দেখা যায় যে কারোর বিরুদ্ধে ট্রায়াল স্টার্ট করবে, সে রাজ্য সরকারি কর্মচারী বা সে মন্ত্রী আধিকারিক, তার বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু করার জন্য যে অনুমতিটা, মানে সরি মাফ করুন, ট্রায়াল শুরু করার অনুমতি কখনো পাওয়া যেত না। তারপরে বলি, শুধু তাই নয়, প্রত্যেকটা ক্ষেত্রে কোর্টের নির্দেশেই যখন এজেন্সি দায়িত্ব পাচ্ছে, প্রত্যেকটা স্তরে লোয়ার কোর্ট, তারপরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়ে বা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গিয়ে রাজ্য আটকানোর চেষ্টা করেছে। ওটাই আসছি। দেখুন, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা বলছে তো, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে করতে মিউনিসিপ্যালিটি স্ক্যামের ডকুমেন্ট উঠে এলো। সেটাকে আটকাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেটাতে এগ্রিভকে সেই সময়ে রাজ্য সরকার তারা চলে গেল আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত। দেখুন, এর আগে আপনারা বারবার বলতেন না যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা হচ্ছে, সেটা ছিল ওই শিক্ষক নিয়োগ দুর্নীতিগুলো। এটা হচ্ছে কি বলুন তো, দুর্নীতির একটা কর্পোরেট মডেল। আর এই যে দেবরাজের মতো লোকেরা বা অন্যান্য তৃণমূল কংগ্রেসের লোকেরা যারা দেখবেন, তাদের কিন্তু একটা সোর্সের দুর্নীতি না, প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি, এই যে প্রমোটারদের কাছ থেকে টাকা নেওয়া, এটা মাল্টি সোর্স দুর্নীতি এবং তার একটা কর্পোরেট মডেল বানিয়েছিল, প্রাতিষ্ঠানিক পারিবারিক কি নয় বলো। এবং শুধু এই মাল্টি সোর্স মডেলটা দেখুন, এরা কি করেছে, রাজনীতিটাকে ব্যবহার করেছে এই টাকা আদায়ের মাধ্যম হিসেবে, এই প্ল্যাটফর্ম হিসেবে, এবং এটা একটা কর্পোরেট মডেল দিয়েছিল। এই যে বলছেন না যে প্রতিটি জেলায় এর ডান হাত, উত্তর 24 পরগনা একটা দেবরাজ পাবেন, বীরভূমে আরেকজনকে পাবেন, নদিয়ায় আরেকজনকে পাবেন, ইজারা দেওয়ার মতো। মানে আগেকার দিনে ওই যে যখন জমিদারি দেওয়া হতো না, যে এই অঞ্চলটি তোমাকে জমিদারি দেওয়া হলো, ওখান থেকে তুমি সমস্ত ফসলের মূল্য নিয়ে তারপরে তুমি সেটা পাঠিয়ে দেবে, মনসবদারি প্রথা। ফলে এই প্রথা কিন্তু শুরু করেছিল এবং এটা এই স্ট্রাকচারটা মানে অত্যন্ত সুগঠিতভাবে তৈরি হয়েছিল। এখন যদি ইডিকে তদন্ত করতে হয়, এই প্রতিটি ক্ষেত্রে তদন্ত করতে হবে। আপনি যদি দেখেন না, ওই যে ধরুন একটা নিয়োগ দুর্নীতির মামলা এখনো সম্পূর্ণ হলো না, এই যে ধরুন এই যে গোটা রাজ্য জুড়ে যেভাবে যারা প্রমোটার তাদের কাছ থেকে যেভাবে টাকা আদায় হয়েছে, এই স্কোয়ার ফুট প্রতি বলছিলেন কত টাকা, 450 টাকা করে,
কোনো জায়গায় এটা রেট হচ্ছে 500 টাকা, কোনো জায়গায় রেট হচ্ছে 1000 টাকা পর্যন্ত। এবং আমি বারবারই বলি যে যদি তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় না থাকতো, এই গোটা কলকাতা শহরে প্রতিটি ফ্ল্যাটের স্কোয়ার ফিট প্রতি মূল্য 1000 টাকা অন্তত পক্ষে কম হতো। তার কারণে যে 450 টাকা নিয়েছে, এরপরে শুধু 450 টাকা একবার দিতে হবে, তার সঙ্গে দেখুন ইট, বালি, পাথর, শিক কাদের কাছ থেকে নিতে হবে? ওদের নির্বাচিত ব্যক্তিদের কাছ থেকে। ফলে এই যে মূল্যগুলো সেগুলো কার কাছ থেকে পুরোটা বলো, তাদের গুণমান নিয়ে প্রশ্ন তোলা যাবে না, যা খুশি কোয়ালিটি দেবে। এবার সেই আলটিমেট সেটাকে সেই মূল্যটা চুকাতো কে? যে মানুষটি ফ্ল্যাট কিনছে, কারণ উনি তো কোথা থেকে পাবেন? যাকে ফ্ল্যাট বিক্রি করবেন সেই মূল্যটা তো তার সঙ্গে অ্যাড করবেন, অ্যাড করে ওনার লভ্যাংশ অ্যাড করে তারপরে সাধারণ মানুষের কাছে সেই টাকাটা আদায় হবে। ফলে এই যে টাকাগুলো আলটিমেট সাধারণ মানুষের টাকা, যেটা প্রমোটারের কাছ থেকে নেওয়া হয়েছে, চাকরি দুর্নীতির নাম করে নেওয়া হয়েছে। ইভেন আপনি বলছেন না অটো রিক্সা, একটা অটো রিক্সার দাম কত হতে পারে? 3 লাখ, 4 লাখ। আপনি জানেন, আমাকে এই কয়েকদিন আগে মধ্যমগ্রাম থেকে কয়েকজন এসেছিলেন, তারা কি বললেন জানেন? একটা অটো রিক্সা, একটা মাত্র 3 কিলোমিটারের রুটে চলে, একটা অটো রিক্সার মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা। মাই গড। পারমিট, হ্যাঁ, মানে রুটের পারমিট সমেত বাহন। এবং শুধু তাই না, সেই 15 লক্ষ টাকার মধ্যে একজন নেতার নাম করে বললেন সে ডিরেক্ট 5 লক্ষ টাকা নিত। তাহলে এবার সেই রুটে যদি 500টা অটো চলে বা 300টা অটো চলে, বুঝতে পারছেন সেই নেতা কত টাকা করে তুলতো? এবং শুধু সেখানে ক্ষান্ত থাকেননি, পার ডে সেই প্রতিটি অটো থেকে 100 টাকা করে তাই সেই নেতাকে দিতে হতো। এই হচ্ছে তাদের ইনকামের সোর্স। নেতার নামটা কি? মধ্যমগ্রাম নেতার নাম সেটাই হচ্ছে বলে গেছে। আরে অনির্বাণের এই কৌতূহল 15 বছরে হয়নি, এখন কিন্তু হয়েছে, ভাল লাগছে। কিন্তু এই নামগুলো সামনে আসা দরকার তো বটেই, আমি একমত অনির্বাণের সঙ্গে। আমি এইখানে আমার পরের প্রতিবেদন আবার বলছি, আজকে এর তদন্তে ইডি ঢুকলো। ঠিক কি কি অভিযোগের ভিত্তিতে দেখুন। দেবরাজ চক্রবর্তীর অনুগামীরা আমার বাড়ি ভাঙচুর করছে, আমি সুসাইড করার মতন পরিস্থিতি করে দিয়েছে পুরো। তোলাবাজি, হুমকি, প্রতারণা, কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন। ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই নেতা। এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা 9-6 অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। মূলত যেটা ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই তারা কিন্তু এফআইআর করেছেন এবং এফআইআর করে যে অভিযোগকারীরা রয়েছে, যাদের অভিযোগ, তাদের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু ইডি আধিকারিকরা কথা বলছেন, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। এবং যে অভিযোগ রয়েছে সেখানে প্রাথমিকভাবে যেটা ইডি সূত্রের খবর, একটি সিন্ডিকেটের কথা উঠে আসছে। অর্থাৎ শুধুমাত্র দেবরাজ চক্রবর্তী নয়, একটা সিন্ডিকেট অ্যাক্টিভ ছিল, যার মাথায় কিন্তু দেবরাজ চক্রবর্তী তিনি ছিলেন। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ জানিয়েছিলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। এছাড়াও প্রতারণা, তোলাবাজি সহ আরো ভুরি ভুরি অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তী ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে। আমি যখন কিনেছিলাম তখন লিফট হয়নি, যখন লিফট হয়েছে তখন ও ফ্ল্যাটটা দিতে চাইছিল না। আমি দেবরাজ অদিতির কাছে গেছি, বলছি আমি দেখছি বলে উল্টো ওদের কাছ থেকে পয়সা খেয়ে আমাকে ফ্ল্যাটটা দেওয়ানো হয়নি এই দেবরাজ অদিতি। সমস্ত অভিযোগের প্রেক্ষিতে দায়ের হওয়া এফআইআর গুলিকে সামনে রেখে বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদের বিরুদ্ধে ইসিআইআর রুজু করে তদন্ত শুরু করেছে ইডি। সূত্রের খবর, ইডি জানতে চায় প্রতারণা, তোলাবাজির এই বিপুল অঙ্কের টাকা কোথায় গেল। শুধুই কি দেবরাজ চক্রবর্তী, নাকি নেপথ্যে কোনো প্রভাবশালী যোগ রয়েছে? দেবরাজের হয়ে কার কাছে পৌঁছতো এত টাকা? তোলাবাজির কোটি কোটি টাকা কিভাবে ঘোরানো হয়েছে? কোনো শেল কোম্পানি খোলা হয়েছিল কি, নাকি হাওয়ালার মাধ্যমে পাচার করা হয়েছে? এই টাকা দিয়ে কোনো বেনামি সম্পত্তি কেনা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। দেবরাজ এই টাকাটা নিয়ে কি করতেন এবং দেবরাজ এই টাকার 75% ওনাদের টিমের ডক্ট্রিন অনুযায়ী, তৃণমূলের নিয়ম অনুযায়ী, এই 75% কাকে দিয়ে বাকি 25% নিজে ভোগ করতেন, নাকি 100%ই নিজের কাছে রাখতেন, এইসবগুলো এবারে আসবে। আশা করি তদন্তে প্রকাশিত হবে। কে ছিলেন, কে গলা দিতে চাইছেন না, কার গলার স্বর আসছে না, গলার স্বর এসে গেলে কি দেবরাজদের সুবিধে বা অসুবিধে কিছু হবে, সেগুলো মানুষের মনে প্রশ্ন উঠছে, উত্তর পাওয়া যাবে আশা করি। প্রথমে কোটি কোটি টাকাটা রটে না, সেটা আমি জানি না, মানে এটা কতটা গিয়ে সত্যি দাঁড়ায়। যদি অন্যায় থাকে, চুরির টাকা থাকে, বিপুল টাকা থাকে, অবৈধ সোর্স থাকে, তাহলে সেটা নিশ্চয়ই দোষ। কিন্তু প্রথমে যেটা রটি দেওয়া হয়, একটা বিরাট রটান রটে যায় এবং তার তখন সমস্ত যত চিল শকুন আছে তার শত্রু, তারা সবাই এসে তখন তার ঘাড়ে যার রাগ ঢালতে থাকে, সেটাও আবার ঠিক না।
গত বছর ভোট পরবর্তী হিংসা মামলাতেও সিজিও কমপ্লেক্সে ডেকে দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার তার বিরুদ্ধে তদন্তে নামল আর এক কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.